আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আমি ট্রেন ভ্রমণ নিয়ে একটা ব্লগ তৈরি করছি। ট্রেনের আমি একটা ভিডিও তৈরি করছি। হুম? আমি এটা দেখাবো। আজকে ট্রেন ভ্রমণ করতেছি কমলাপুর রেল স্টেশন থেকে শুরু করছি। এটা আমি টঙ্গী পর্যন্ত দেখাবো। তো এখানে যেতে, যেতে আমরা অনেক কিছু দেখতে পাই। হুম? তো আমাকে আমার পাশে যিনি বসা ছিল, সে ভাই আমাকে বলছিল যে, "এভাবে আপনি ভিডিও করিয়েন না। কারণ এভাবে ভিডিও করলে আপনার মোবাইলটা হয়তো হারায় যেতে পারে।" তারপরেও আমি, যেহেতু আমার অনেক দিনের অভিজ্ঞতা আছে, ২০০৮ সাল থেকে আমি এই রেলওয়েতে যাওয়া আসা করি ঢাকাতে। তো আমিও জানি এবং রাস্তাঘাটে কিভাবে চলতে হয়। তো লোকজন দেখলে তখন আমি মোবাইলটা বের করে আ বের করে আমি ভিডিও করি। আর যখন এই যে এখন আমি যেমন বের করছি, বের করে ভিডিও করতেছি। বৃষ্টি হয়েছিল মনে হয়। এইজন্য অনেক বৃষ্টি দেখা যাচ্ছে। তারপরে যখন ওই যে আশেপাশে এই যে কেউ আসতেছে কাছে, তখন আমি কিন্তু ভিতরে নিয়ে নেই। কারণ জানি এখানে কেউ, মানুষের মুখ দেখে চেনা যায় না যে কে মোবাইলটা কেড়ে নিবে না নিবে না। এইজন্য যখন আশেপাশে থাকে, তখন আমি এটা ভিতরে ঢোকাই নিই। আর যখন দেখি যে না আর কেউ নেই, এই যে একজনকে দেখে মনে হচ্ছে আসতেছে। ও না, এটা বাচ্চা ছেলে। আচ্ছা, ভয়ে ট্রেন একটা দাঁড়িয়ে রইছে না, আসতেছে। একটা ট্রেন আসতেছে, এই চলে যাচ্ছে। ওকে, ২ টা ট্রেন। আমি সাউন্ডটা অফ করে রাখছি। এটা লোকাল ট্রেন, ময়মনসিংহের দিকে ট্রেন আসছে মনে হয়, শেরপুর থেকে। তো ট্রেন ভ্রমণ নিয়ে কিছু কথা বলি। ভ্রমণ হচ্ছে সর্বদা আনন্দের। ভ্রমণ করা মানুষের সহজাত প্রবৃত্তি। হ্যাঁ? আমার কিন্তু ভ্রমণ করতে অনেক ভালো লাগে। সবারই ভালো লাগবে না। একেকজনের একেকটাই। কিন্তু বেশিরভাগ মানুষেরই ভ্রমণ করতে ভালো লাগার কথা। আর ভ্রমণ থেকে অর্জিত হয় অপার আনন্দ ও জ্ঞান। হুম? ভ্রমণ করলে আমাদের কিন্তু জ্ঞান বৃদ্ধি পায়। প্রকৃতপক্ষে ভ্রমণের ফলে মানুষের চিত্ত যেমন প্রফুল্ল হয়, তেমনি সে অনেক অজানা সন্ধান লাভ করে। অনেক কিছু চোখে পড়বে, অনেক কিছু দেখা যাবে। হুম? ট্রেনটা আমাদের এখানে আস্তে, আস্তে বের হচ্ছে, কারণ এটা আমাদের এই যে মালিবাগের, মালিবাগ পার হতেছি আমরা। ওকে? এই মালিবাগের রেলগেটের মসজিদ, এই মসজিদটায় আমি কিন্তু নামাজ পড়ছি। অনেক, অনেক ভালো লাগছিল এই মসজিদটায় নামাজ পড়তে। সেখানে একদিন মাগরিবের নামাজ পড়ছিলাম। তো মাগরিবের নামাজ পড়ার আগেই আ না আযান শেষ হওয়ার পরেই ইমাম সাহেব দাঁড়িয়ে কিছু আলাপ আলোচনা করতেছিলেন এবং খুবই ভালো লাগতেছিল। এবং পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর এই মসজিদে নামাজ পড়তে। তো এই ঢাকাতে ভিডিও করা, এই যে দেখেন কিভাবে দাঁড়ায় রইছে। হ্যাঁ? সুযোগ পেলেই কিন্তু মোবাইলটা নিয়ে নিবে। ওকে? তো খুব সাবধানে ভিডিও করতে হয়। না হলে কিন্তু মোবাইলটা হারিয়ে যাবে। তো যেটা বলছিলাম যে ভ্রমণ হলো এক স্থান থেকে অন্য স্থানে বেড়ানো। হুম? ঘুরে বেড়ানোর উদ্দেশ্যে যদি কোথাও যাওয়া হয়, তখন সেটাই ভ্রমণ। মহানবীর বাণীতে আছে, জ্ঞানার্জনের জন্য তোমরা সুদূর চীন দেশে যাও। হুম? তারপর হিন্দুদের শ্রীকৃষ্ণ বিশেষ উদ্দেশ্যে মথুরা থেকে বৃন্দাবনে ভ্রমণ করেছেন। ধর্মীয় মহাপুরুষদের পাশাপাশি বিজ্ঞানীরা চন্দ্রপৃষ্ঠ বা মহাশূন্যে পরিভ্রমণ করেছেন। এই সবকিছুর সঙ্গেই আছে আনন্দ আর জ্ঞানের পিপাসা। এইজন্য আমাদের সবারই উচিত ভ্রমণ করা এবং জানাশোনা, হুম? বিভিন্ন জ্ঞান অর্জন করা যায়। একটা ভ্রমণের মধ্যে অনেক কিছু লুকিয়ে থাকে। বিভিন্ন এলাকা ভিত্তিক জ্ঞান থাকে। এরিয়ায় একেক রকম অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। তো আমি ট্রেনে অনেকদিন থেকে যাওয়া আসা করতেছি। তো মনে করলাম যে আজকে একটা ভিডিও তৈরি করি এবং আপনাদের সামনে ট্রেন ভ্রমণ সম্পর্কে কিছুটা বলি। তো আমরা এখন বের হয়ে যাচ্ছি। এই যে মাঝে, মাঝে কিন্তু ইয়ে আছে। এটা দেখে শুনে ভিডিও করতে হয়। ভিডিও করা কিন্তু অনেক কঠিন ট্রেনের মধ্যে। কারণ এদিকে আবার ছিনতাই হওয়ার
একটা ভয় আছে, তারপরে আবার কখন পিলার চলে আসে, হ্যাঁ? ভিতর থেকে, বাইরে থেকে, এবং সবসময় একটা টেনশন ফিল করা লাগে। তো ভ্রমণ মানব মনে আনন্দ দান করে এবং জ্ঞানের পিপাসা মেটায়। সে কারণে অনেকে এটিকে কর্তব্য কর্ম বলেও মনে করে। ঠিক আছে? তো আমরা এটা পার হইলাম। এটা মনে হয় বনানী। না, বনানী না, এটা তেজগাঁ, তেজগাঁ। তেজগাঁ পার হয়েছি। এই চলে যাচ্ছি। হুম, ওকে। ভ্রমণ করা যায় স্থলপথে, জলপথে, আকাশপথে। এই ৩ পথেই ভ্রমণ করা যায়। স্থলপথে যেমন বাস, বাস ভ্রমণ, সাইকেল ভ্রমণ, মোটরসাইকেল ভ্রমণ, বিভিন্ন। ওই যে একটা ট্রেন আসতেছে। ওকে? এটা ক্রসিং এর জন্য দাঁড়ায় রইছে আমাদের জন্য। এটা লোকাল ট্রেন দাঁড়ায় রইছে। আমাদেরটা যেহেতু মেল ট্রেন, এইজন্য আগে চলে যাচ্ছে। এটা কিন্তু বনলতা এক্সপ্রেস। আমি যেটা চড়ে আছি এটা বনলতা এক্সপ্রেস। কমলাপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসছে। আর ওটা লোকাল ট্রেন, বোঝা যাচ্ছে না কোন ট্রেন এটা। ট্রেন শেষ হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি, বের হয়ে যাচ্ছি। এরপর যেটা বলছিলাম যে ভ্রম আ অনেক কিছুর মাধ্যমে কিন্তু ভ্রমণ করা যায়। সাইকেল দিয়েও কিন্তু ভ্রমণ করা যায়। ট্যাক্সি ভ্রমণ করা যায়, বিভিন্ন ধরনের ভ্রমণ করা যায়। তো যার যেটা যেমন আর্থিক, তারপরে যার যেটা নেশা, যার যেটা ভালোতে পারে সে সেটাতে ভ্রমণ করবেন। ভ্রমণ করলে অনেক কিছু শেখা যায়। এবার আমরা রেলপথ ভ্রমণের সম্পর্কে কিছুটা আইডিয়া আলোচনা করি যে রেলপথ ভ্রমণ অনেক পর্যটকের কাছে দারুণ আকর্ষণীয়। ধীরে 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 প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে এক শহর থেকে আরেক শহরে ছুটে চলাকে অনেকেই উপভোগ করেন। তাদের সেই যাত্রাকে আরো রোমাঞ্চকর করতে বিশ্বের বিভিন্ন দেশে রেল ভ্রমণের ব্যবস্থা করা আছে। এতে থাকে বিলাসবহুল ভ্রমণের উপভোগের সব উপকরণ। অনেক জায়গায় রাজকীয় আবেশে যাত্রীরা এই ভ্রমণ করতে পারেন, যদিও এর জন্য গুনতে হয় বেশ বড় অঙ্কের অর্থ। আজ বলব তেমনই কয়েকটা রেল ভ্রমণের কথা। ভারতের মহারাজা এক্সপ্রেস। বিশ্বের বিলাসবহুল রেল ভ্রমণের কথা বলতে গেলেই শুরুতেই নিতে হবে ভারতের মহারাজা এক্সপ্রেস, লাক্সারি ট্রেনের নাম। এই ট্রেনের ভিতরে পা দিতেই আপনি অনুভব করবেন রাজকীয় সব ব্যাপার। প্রাচীনকালের মহারাজাদের বাড়ির অন্দরমহলের আদলে সাজানো এই ট্রেনের কর্তৃপক্ষ আপনাকে এই জীবনের সেরা অভিজ্ঞতা দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে। ওকে? তো ভারতের মহারাজা এক্সপ্রেসে ট্রেন ভ্রমণ করলে অনেক কিছু অভিজ্ঞতা আসবে এবং অনেক কিছু পাওয়া যাবে। তা আমরা এখন এটা পার হলাম মহাখালী। মহাখালী রেল স্টেশন পার হলাম। এরপরেই আমরা আসবো এখানে মহাখালীর ভিতর দিয়ে। এই সামনে কিন্তু বনানী স্টেশন আছে। বনানী স্টেশন পার ঢুকবো। ওকে, গাড়ি চলতে থাকুক। আমরা এদিকে আর একটা কিছু নিয়ে আলাপ করি। ভেনিসের সিম্পলন ওরিয়েন্টেড এক্সপ্রেস, এটাও কিন্তু একটা বিলাসবহুল ট্রেন। বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রেল ভ্রমণ হিসাবে বিবেচিত হয় ভেনিসের এই পরিষেবা। আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে যে আহ, উপরে কিন্তু হাইওয়ের যে ইয়াটা, হাইওয়ের স্প্যান গুলো দেখাচ্ছিলাম, রেল লাইনটা দেখা যাচ্ছে কি সুন্দর। তো যেটা বলছিলাম যে ভেনিসের সিম্পলন ওরিয়েন্টেড এক্সপ্রেস, এটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল রেল ভ্রমণ হিসাবে বিবেচিত হয়। বলা হয় সবচেয়ে সুন্দরভাবে ইউরোপ ভ্রমণের জন্য এ ভ্রমণের বিকল্প নেই। সুন্দরভাবে ইউরোপ ভ্রমণের জন্য এই ভ্রমণের বিকল্প নেই। মূলত 6 রাত 5 দিনের একটি ট্যুর প্যাকেজ পরিচালিত হয় প্যারিস থেকে তুরস্কের ইস্তাম্বুল ও ইস্তাম্বুল থেকে ভেনিসের পথে।
এই ট্রেনে রয়েছে 17টি বিলাসবহুল বগি, কেবিন ও ডাবল কেবিন সংবলিত বগি। আরেকটা ট্রেন হচ্ছে যুক্তরাজ্যের রয়্যাল স্কটম্যান। রয়্যাল স্কটম্যান ওরিয়েন্টাল এক্সপ্রেস হোটেল কর্তৃপক্ষ এর রেল ভ্রমণ পরিচালনা করে। ব্রিটেন জুড়ে ঘুরে বেড়ানোর জন্য এর রয়েছে 8 দিন ও 7 রাতের প্যাকেজ। তবে বিলাসবহুল এই ট্রেনের আসন সংখ্যা খুবই সীমিত, একেবারে কেবল 36 জন যাত্রী এই ভ্রমণের অংশীদার হতে পারে। এই যে আরেকটা ট্রেন চলে গেল, মালবাহী ট্রেন। মালবাহী ট্রেন আমরা দেখতে পাচ্ছি। তো যেটা বলছিলাম, যুক্তরাজ্যের রয়্যাল স্কটম্যান ট্রেন, 36 জন মাত্র যাত্রী নেই, এই জন্য আগে থেকেই বুকিং দিতে হয়, টিকিট কাটতে হয়। এই ট্রেনের 14টি টুইন কেবিন রয়েছে, প্রতিটি কেবিনে রয়েছে বিছানা সহ বসবাসের যাবতীয় সুবিধা। আমরা কিন্তু এয়ারপোর্টের কাছাকাছি চলে আসতেছি। ঢাকা এলিভেটেড এক্সপ্রেস হাইওয়ে দেখা যাচ্ছে। এটাতে মানুষের জীবনযাত্রার মান আরো দ্রুত করে দেওয়া হচ্ছে। যদি ক্যামেরাটা নিচের দিকে ধরা হয়, যেহেতু আমি ফাঁকা পেয়েছি এই এলাকাটা, এই জন্য নিচে দিয়ে দেখাইলাম যে কেমন লাগতেছে। অনেক সুন্দর লাগতেছে। এখন একটা ট্রেনের কথা বলি, সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার রোভস রেল প্রাইড অফ আফ্রিকা। কেপটাউন থেকে কায়রো পর্যন্ত ভ্রমণ করা যায় এই ট্রেনে। প্রতি সপ্তাহে মাত্র 72 জন যাত্রী নিয়ে ট্রেনটি যাত্রা করে। বিশ্বের সবচেয়ে দামি রেল ভবনের মধ্যে এটিও একটি অন্যতম। এখানে রয়েছে রাজকীয় রয়্যাল স্যুট, ডিলাক্স স্যুট ও প্রিমিয়াম স্যুট। মানভেদে এগুলোর দাম তারতম্য হয়। ওকে। ভারতের প্যালেস অফ হুইলস, ভারতের আরেকটি বিলাসবহুল ট্রেনের কথা না বললেই নয়, আর সেটা হলো প্যালেস অন হুইলস নামের মতোই রাজকীয় এর সেবা। ভেতরে প্রবেশের পথ মনে হবে যে কোনো ঐতিহ্যবাহী শিল্প প্রদর্শনীতে ঢুকে পড়েছেন। এই ট্রেনে যে খাবার পরিবেশন করা হয় সেগুলো দারুণ সুস্বাদু ও ঐতিহ্যবাহী, যেমনটি তৈরি হতো আগের যুগের রাজা মহারাজাদের জন্য। ঢাকা এলিভেটেড হাই এক্সপ্রেসটা দেখতে পাচ্ছি আমরা। হুম। আমরা এয়ারপোর্টের কাছাকাছি আসতেছি, এয়ারপোর্ট পার হয়ে গেছি। এলিভেটেড হাইওয়ে। রাশিয়ার গোল্ডেন ইগল ট্রান্স সাইবেরিয়ান এক্সপ্রেস, 2007 সালে এই ট্রেনের যাত্রা। গোল্ড, সিলভার ও ইম্পেরিয়াল এই 3 শ্রেণীতে পর্যটকরা এতে ভ্রমণ করতে পারে। প্রতিটি কক্ষে প্রাচীন ঐতিহ্যের মিছিল সাজানো। মস্কো থেকে রাশিয়ার ভ্লাদিস্কি পৌঁছিতে ট্রেনটি 15 দিন 14 রাত সময় লাগে। এটিও আপনার জীবনের সেরা অভিজ্ঞতা দিতে পারে। 15 দিন একসাথে থাকা, সর্বনাশ! আমরা একদিন ভ্রমণ করলেই কেমন হয়ে পড়ি, আর এখানে 15 দিন থাকতে হবে, সেই রকমের অভিজ্ঞতা হবে। এশিয়ার ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও লাওস পথে চলাচল করে এই ট্রেন। এই ট্রেনের বিশেষত্ব হলো এটি বিরাট বিরাট কাঁচের জানালা, যা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ করতে পারে পর্যটকরা। আমরা দেখছি আমাদের যেমন কাঁচের জানালা নেই বললেই চলে, একটা আছে কোনো রকমে, এটা দিয়েই ভিডিও করতেছি। আমরা এখন পার হইতেছি কুড়িল বিশ্ব রোড। কুড়িল বিশ্ব রোড পার হইতেছি। ওকে, এই যে বিআরটিসি বাস দেখলাম, বিআরটিসি কাউন্টার এটা। ডান পাশে আমরা দেখতে পাচ্ছি ঢাকা এলিভেটেড হাইওয়ে এক্সপ্রেস বাসগুলো, এই যে দোতলা বাস একটা যাচ্ছে। এখনো আমরা আসতে পারি নাই এয়ারপোর্ট।
ভিডিও করতে ভয় ভয় লাগতেছে। আচ্ছা, এই যে কাউলা, যাক, কাউলার রাস্তাটা পার হলাম। এরপর তো আমি যেটা বলছিলাম যে এশিয়ার ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস, যেটা সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ও লাওস পথে চলাচল করে এই ট্রেনটি। এই ট্রেনের বিশেষত্ব হলো এটি বিরাট বিরাট কাঁচের জানালা, যা দিয়ে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণ করতে পারেন পর্যটকরা। পর্যটকদের জন্য এখানে রয়েছে দুটি আলাদা রেস্তোরাঁ, যেগুলো চমৎকার স্বাদের সব খাবার পরিবেশন করে। ইউরোপের দানিউব এক্সপ্রেস আরেকটা ট্রেন, যেটা হলো বিশ্বের বেসরকারি খাতের সবচেয়ে বিলাসবহুল রেল সংস্থা। রেল বলা হয় এটিকে। নামি দামি যে কোনো 5 তারকা হোটেলের মানের সেবা এখানে পাবেন ভ্রমণকারীরা। পর্যটকদের নিয়ে ইউরোপের বেশ কিছু ঐতিহ্যবাহী স্থানে ঘুরতে যায় এই ট্রেন। এতে ঘুমানোর ব্যবস্থাও বেশ রাজকীয়। তো এখানে আমি কতগুলা ট্রেনের কথা বললাম, হুম, সেটা একটা আবার ওভারভিউ করি। এবং ভারতের মহারাজা এক্সপ্রেস, তারপর ভেনিসের সিম্পল ওরিয়েন্টেড এক্সপ্রেস, তারপর যুক্তরাজ্যের রয়্যালস স্কটম্যান, দক্ষিণ আফ্রিকার রোভোস রেল প্রাইড অফ আফ্রিকা, ভারতের প্যালেস অফ হুইলস, রাশিয়ার গোল্ডেন ইগল ট্রায়ান্স সাইবেরিয়ান এক্সপ্রেস, এবং এশিয়ার ইস্টার্ন অ্যান্ড ওরিয়েন্টাল এক্সপ্রেস, ইউরোপের দানিউব এক্সপ্রেস। ওকে। তো রেল ভ্রমণ যাতে আধুনিক পরিবহনের মাধ্যমে হিসেবে ঐতিহ্যবাহী, আগে কিন্তু আমাদের বাষ্প ট্রেন ছিল, থেকে উচ্চ গতির বুলেট ট্রেন, ঘুরে বেড়ানো বা ডিনার ট্রেন থেকে গতির সুবিধা সবকিছু অন্তর্ভুক্ত রয়েছে। রেলপথে ঝুঁকি কম থাকায় এটি মানুষের নিকট ব্যাপক জনপ্রিয় লাভ করে। আকার আয়তনে বেশ বেশি এবং ভারী জিনিস পরিবহনে রেলপথ প্রাধান্য বেশি। ওকে। 19 শতকের প্রথম দিকে রেলওয়ে দ্রুত ভূপরিবহনের উপর হিসেবে ব্যবহৃত হয়। আমরা কিন্তু এয়ারপোর্টের কাছে চলে আসতেছি মনে হয়। ওকে। এটা এয়ারপোর্টের পাশের এরিয়াটা। তাহলে 19 শতকের প্রথম দিকে রেলওয়ের দ্রুত ভূপরিবহনের উপায় হিসেবে ব্যবহৃত হয় এবং বেশিরভাগ দেশ ও শহরগুলিতে তার চিহ্ন রাখে। এমনকি অটোমোবাইলের উত্থানের আগেও রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান মহাসড়ক 21 শতকের প্রথম দিকে খোলার আগ পর্যন্ত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে উপকূল থেকে একমাত্র ভূ পরিবহন ছিল। ওকে। আমরা এই যে হাজি ক্যাম্পের রাস্তায় চলে আসছি, মানুষ পারাপারের জন্য দাঁড়িয়ে রয়েছে। হাজি ক্যাম্প পার হয়ে আমরা এখন এয়ারপোর্টে ঢুকবো। এই যে রেলের গতি কমাই দেওয়া হয়েছে, কারণ আমাদের রেল স্টেশনে আমাদের ট্রেনটা দাঁড়াবে। ঠিক আছে? তো এখানে আমি আর ভিডিও করব না, আর চালু হলে আবার ভিডিও শুরু করব। আপাতত বন্ধ রাখবো। ওকে। ওকে, আমাদের ট্রেন আবার ছেড়ে দিয়েছে, তাই আমি আবার ভিডিও করতে শুরু করছি। এখন দেখা যাচ্ছে যে আমাদের ট্রেনটা ছুটতে শুরু করছে। এরপর আমার ভিডিও করতে করতে হাত হাত কিন্তু ব্যথা হয়ে যাচ্ছে, এই জন্য একবার করে চেঞ্জ করতেছি। হাত হাত এ হাতে একবার ধরতেছি, ডান হাতে একবার, বাম হাতে একবার। তো আমি যেটা বলতেছিলাম ট্রেন সম্পর্কে, এই যে 19 শতকের প্রথম দিকে কিন্তু শুধু রাশিয়ার ট্রান্স সাইবেরিয়ান মহাসড়কে 21 শতকের প্রথম দিকে খোলার আগ পর্যন্ত ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে উপকূল থেকে ওগুলো একমাত্র পরিবহন ছিল। আর 1961 সালে ট্রান্স কানাডা মহাসড়ক সম্পন্ন না হওয়া পর্যন্ত দেশটি কেবল রেল দ্বারা একীভূত ছিল।
দেশগুলোর মধ্যে রেলওয়ে অবকাঠামো প্রাপ্যতা ও গুণগত মানের তারতম্য রয়েছে। জার্মানি ও জাপানের মতো দেশগুলিতে শহরগুলির মধ্যে একটি চমৎকার রেল নেটওয়ার্ক আছে। অন্যদিকে বাংলাদেশের স্থলপথে পরিবহনের দ্বিতীয় প্রধান মাধ্যম হলো রেলপথ। প্রতিদিন হাজার হাজার মানুষ ও মালপত্র রেলের মাধ্যমে স্থানান্তরিত হয়। বাংলাদেশের রেল পরিবহন ব্যবস্থা মূলত এসেছে 1947 সালে ব্রিটিশ পরিচালিত আসাম বাংলা রেল পরিবহন থেকে। 1971 সালের স্বাধীনতা অর্জনের পর থেকে রেল পরিবহন ক্রমশ বাড়তে থাকে। 2005 সালের দিকে 2706 কিলোমিটার রেলপথ বিস্তৃত লাভ করে এবং এখনো এর বৃদ্ধির কাজ চলতেছে। তো আমরা পার হয়ে যাচ্ছি, এয়ারপোর্ট পার হয়ে গেলাম। এয়ারপোর্ট পার হওয়ার পর আমরা উত্তরার মধ্যে দিয়ে যাচ্ছি, এখন উত্তরা পার হয়ে যাব। তারপর টঙ্গী পর্যন্ত আমি ভিডিওটা করব, টঙ্গী পরে আর ভিডিওটা করব না, এটা অনেক বড় ভিডিও হয়ে গেছে, অনেকেরই ভিডিওটা দেখতে বিরক্ত লাগবে। তো আপনারা ধৈর্য ধারণ করে ভিডিওটা দেখবেন এবং ভ্রমণ করার যে একটা মজা পাওয়া যায়, উপভোগ করা যায় এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়, সেগুলো দেখতে পাবেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্টস করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো রেল সম্পর্কে আরো কিছু আমরা জানি, যে ভ্রমণ নিয়ে কিছু আমরা উক্তি আছে সেইগুলো জানবো। যেমন মনে রাখবেন, আপনি একটি জাহাজ, আপনার কাজ তীরে দৌড়ানো নয়, ঢেউয়ে আঘাত করা। মনে রাখবেন, আপনি একটি জাহাজ, আপনার কাজ তীরে দাঁড়ানো নয়, ঢেউয়ে আঘাত করা। বিশ্ব একটি বই এবং যারা ভ্রমণ করেন, বিশ্ব একটি বই এবং যারা ভ্রমণ করেন না তারা কেবলমাত্র বইয়ের একটি পৃষ্ঠা পড়েন। যতক্ষণ না আপনি নিজেকে পিছনে ফেলেন ততক্ষণ ভ্রমণ দুঃসাহসিক হয়ে ওঠে না। চাকরি আপনার পকেট পূরণ করে, কিন্তু অ্যাডভেঞ্চারগুলি আপনার আত্মাকে পূর্ণ করে। চাকরি আপনার পকেট পূরণ করে, কিন্তু অ্যাডভেঞ্চারগুলি আপনার আত্মাকে পূর্ণ করে। এগুলো হচ্ছে এক একটা উক্তি। এগুলো কিন্তু মানুষ, বিখ্যাত মানুষের উক্তি এবং তারা তারা তাদের সারা জীবনের যে অভিজ্ঞতা থেকে কিন্তু সেই কথাগুলো তারা বলেছে। ঠিক আছে? তো পৃথিবীর মানচিত্রই সবাই দেখেছে, কিন্তু বিশ্ব তাকে দেখেছে যে পুরো পৃথিবী দেখেছে। মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না, মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না যদি না তার তীরের দৃষ্টি হারানোর সাহস থাকে। তীরের দৃষ্টি হারানোর সাহস থাকতে হবে, তাহলে সে মহাসাগর আবিষ্কার করতে পারবে। আর আমি যদি সাগরের মধ্যে যাই শুধু তীর খুঁজি তাহলে আমি পাবো না। তীর খুঁজার নেই, আমাকে যত দূর চোখ যায় আমাকে পাড়ি দিতে হবে, তাহলেই আমি মহাসাগর আবিষ্কার করতে পারবো। এই জন্য বলছে মানুষ নতুন মহাসাগর আবিষ্কার করতে পারে না যদি না তার তীরের দৃষ্টি হারানোর সাহস থাকে। আমরা পার হচ্ছি, এটা টঙ্গী। টঙ্গীর কাছাকাছি আমরা চলে আসছি, আর বেশি ভিডিও করব না, অল্প কিছুক্ষণ ভিডিও করব। টঙ্গীতে চলে যাব, টঙ্গীর পরে আর ভিডিও করব না, অনেক বড় ভিডিও হয়ে যাচ্ছে এটা। তো আমি আরো কিছু স্ট্যাটাসগুলা মানে উক্তিগুলো নিয়ে আলোচনা করি। এখানে আরেকটা উক্তি হচ্ছে যে আপনি সুখ কিনতে পারবেন, মানে আপনি সুখ কিনতে পারবেন না,
তবে ভ্রমণের জন্য বিমানের টিকিট কিনতে পারেন, এটা সুখ কেনার সমতুল্য। মানুষ কিন্তু টাকা দিয়ে সুখ কিনতে পারে না। হ্যাঁ, এই উক্তিটাতে এইটাই বুঝাচ্ছে যে আপনি সুখ কিনতে পারবেন না। তবে ভ্রমণের জন্য বিমানের টিকিট কিনতে পারেন, এটা সুখ কেনার সমতুল্য। আমরা জীবন থেকে পালানোর জন্য ভ্রমণ করি না, বরং আমরা এটা করি যাতে জীবনে আমাদেরকে থেকে পালিয়ে না যায়। পৃথিবী কখনোই এমন একটা মেয়েকে রানী করেনি যে ঘরের মধ্যে লুকিয়ে থাকে এবং ভ্রমণ ছাড়াই স্বপ্ন দেখে। এখন সাধারণ প্রতিভার একজন মানুষ সবসময় সাধারণ থাকবে, সে ভ্রমণ করুক বা না করুক। কিন্তু উচ্চতর প্রতিভার একজন মানুষ টুকরো টুকরো হয়ে যাবে যদি সে চিরকাল একই জায়গায় থাকে। যেহেতু জীবন সংক্ষিপ্ত এবং পৃথিবী প্রশস্ত, তাই আপনি যত তাড়াতাড়ি এটি অন্বেষণ শুরু করবেন ততই ভালো। আমরা যখন ভ্রমণ করি তখন আমার ক্লান্তই হয় না, কারণ আমরা সব সময় এটাই কাজটি মন থেকে করে থাকি। বই আপনাকে জীবনই পড়তে শেখায়, কিন্তু ভ্রমণ আপনাকে কিভাবে জীবনযাপন করতে হয় তা শেখায়। আপনি যদি তরুণ এবং সক্ষম হন তবে অবশ্যই অর্থের কথা চিন্তা না করে ভ্রমণ করুন, কারণ অভিজ্ঞতা অর্থের চেয়ে অনেক বেশি মূল্যবান। ধন্যবাদ।